গুড মর্নিং ফ্রম হায়দ্রাবাদ। তো আমরা এখন আছি তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদে। গতকাল আমরা হায়দ্রাবাদের ফেমাস রামোজি ফিল্ম সিটি ঘুরে দেখেছি। ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন, যদি এখনো না দেখে থাকেন তাহলে আই বাটন আর এই ভিডিও শেষে লিংক পেয়ে যাবেন, অবশ্যই একবার দেখে নেবেন। আর আজকে আমরা হায়দ্রাবাদের লোকাল সাইট সিন করব। একদিনে হায়দ্রাবাদে আপনারা কি কি ঘুরে দেখবেন আর এই যে লোকাল সাইট সিন আপনারা কম খরচে কিভাবে করবেন সেই সবকিছু এই ভিডিওতে দেখাবো। আর হায়দ্রাবাদ এসছেন তো বিরিয়ানি তো অবশ্যই ট্রাই করবেন। হায়দ্রাবাদি বিরিয়ানি কোথায় ট্রাই করবেন সেটাও শেয়ার করব। তাহলে সঙ্গে থাকুন, শুরু করছি আরো একটা নতুন ব্লগ। তো পড়েছি সাইট সিন করতে, কিন্তু সকালবেলা চা না হলে ঠিক জমে না। তো এক কাপ চা দিয়ে শুরু করব আজকের দিনটা। আর আজকেও কিন্তু আমরা ঘুরছি স্কুটি নিয়ে। তো এই স্কুটির ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনারা যদি হায়দ্রাবাদ এসে স্কুটি রেন্ট নিয়ে ঘুরতে চান তো ডেসক্রিপশনটা চেক করতে পারেন। তো প্রথমেই আমরা চলে এসেছি বিড়লা মন্দির। সকালটা ভগবানের দর্শন দিয়ে শুরু করব, তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। আর ভেতরে, মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নেই, তো বাইরে থেকেই মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই একদম পাহাড়ের উপরে রয়েছে মূল মন্দির। এখানে নিচে জুতো রেখে সিঁড়ি দিয়েও মন্দিরে উঠতে হবে। তো এখানে রয়েছে জুতো রাখার জায়গা, তো ফ্রি সার্ভিস। আর এখানে আপনাকে মোবাইল জমা করতে হবে। আর এখানে জুতো রাখার জায়গা রয়েছে, মোবাইল ভেতরে নিয়ে যাওয়া যাবে না। এই সিঁড়ি উঠে যাচ্ছে উপরে মন্দিরে। উপরে উঠে প্রথমেই এদিকে রয়েছে গণেশ মন্দির, তারপর আছে এখানে শিব মন্দির, আর এখানে রয়েছে হনুমানজির মন্দির। তারপর আরো উপরে উঠলে রয়েছে মূল মন্দির। বিড়লা মন্দিরটা একদম পাহাড়ের ওপরে, তো বেশ কিছু সিঁড়ি আপনাদের উঠতে হবে। সাদা শ্বেত পাথরে তৈরি এই মন্দির। আর মূল মন্দিরের দেবতা হচ্ছেন ভেঙ্কটেশ্বর। এছাড়া ছোট ছোট অনেকগুলো মন্দির রয়েছে। আর ওপর থেকে দেখতে পাওয়া যাচ্ছে পুরো হায়দ্রাবাদ সিটির একটা ভিউ, তার সঙ্গে হুসেন সাগর লেক। তো এবার আমরা সেই হুসেন সাগর লেকের দিকেই যাব। আমার পেছনে বানানো রয়েছে একটা প্রদীপের স্ট্রাকচার, অখণ্ড জ্যোতি। এটি হলো একটা স্মৃতিসৌধ। তেলেঙ্গানার শহীদ সেনাদের স্মৃতির উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছে। ভেতরে একটা গার্ডেন দেখা যাচ্ছে। তো আর কি আছে জানি না, সকাল 9টার সময় খুলে, এখন 8:30 বাজছে। এই স্মৃতিসৌধর ঠিক পাশেই রয়েছে লুম্বিনী পার্ক। লুম্বিনী পার্কের এন্ট্রি গেট, আর এন্ট্রি টিকিট হচ্ছে 20 টাকা অ্যাডাল্ট, আর চাইল্ড হচ্ছে 10 টাকা। দেখুন এখানে লেখা রয়েছে 9টা থেকে 9টা। তো এখনো খোলেনি, বললামই 8:30 বাজছে। এই লুম্বিনী পার্কের ভেতরেই রয়েছে ফেরি সার্ভিসের কাউন্টার। বোটে করে আপনারা হুসেন সাগর লেকের মাঝখানে রয়েছে বুদ্ধা স্ট্যাচু, সেটা আপনারা দেখতে যেতে পারেন। তো এই রাস্তা দিয়ে আপনাদের বোটিং এর জন্য যেতে হবে। বোটিং এর জন্য আলাদা অবশ্যই রেট রয়েছে। তো এখানে কেউ নেই যে রেটটা আমি আপনাদের জিজ্ঞাসা করে আপনাদের জানাবো। এইদিকে দেখুন, ক্যামেরাটা ঘোরালে দেখুন সোজা ওখানে দেখা যাচ্ছে বিড়লা মন্দির পাহাড়ের ওপরে, যেটা আমরা এক্ষুনি ঘুরে এলাম। আর এদিকে রয়েছে তেলেঙ্গানা গভর্নমেন্টের বিধানসভা ভবন। তো এখানে খোঁজ নিলাম, হুসেন সাগর লেকের মাঝখানে যে বুদ্ধা স্ট্যাচুটা রয়েছে সেখানে যাওয়ার জন্য যে বোটিং, সেটা 10টার পরে চালু হয়। আর বোটিং এর রেট হচ্ছে 100 টাকা আপ অ্যান্ড ডাউন। এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের নেক্সট গন্তব্যের দিকে। আমরা এখন চলে এসেছি হুসেন সাগর লেক। এই আমার পেছনে দেখা যাচ্ছে হুসেন সাগর লেক। আর এই লেকের ঠিক মাঝখানে রয়েছে একটা বুদ্ধা স্ট্যাচু। এই হচ্ছে লেকের ঠিক মাঝখানে বুদ্ধা স্ট্যাচুটা। তো আজকে একটু ফগি ওয়েদার হয়ে আছে বলে একটু ঝাপসা দেখা যাচ্ছে।
এই বুদ্ধা স্ট্যাচুর কাছে পর্যন্ত আপনারা পৌঁছাতে পারবেন এই বোট ছাড়ে। এই সামনে থেকে, এখান থেকে, এটা হচ্ছে লুম্বিনী পার্কের গেট, যেটা আপনাদের একটু আগেই বলছিলাম। লুম্বিনী পার্কের ভেতর থেকে বোটিং হয়। এখান থেকে এবার আমরা যাচ্ছি গোলকুন্ডা ফোর্ট, আমাদের নেক্সট গন্তব্য। ফোর্টের এন্ট্রি গেট থেকে একটু এগিয়ে আসলে এখানে রয়েছে পার্কিং। তো পার্কিং এখানে কার মানে 4 হুইলার 30 টাকা, 2 হুইলারের জন্য 20 টাকা। আমরা পৌঁছে গেছি গোলকোন্ডা ফোর্টে, কিন্তু ফোর্টের ভেতরে যাওয়ার আগে ব্রেকফাস্টটা সেরে নেব। তো এই পার্কিং এর সামনেই রয়েছে একটা দোকান যেখানে সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, ইডলি ধোসা পাওয়া যাবে। তো সেই দিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিই। চলে এসেছে আমাদের ব্রেকফাস্ট, গরম গরম ইডলি, সাম্বার আর চাটনি। তো এই হচ্ছে গোলকোন্ডা ফোর্ট, আর এদিকে রয়েছে এন্ট্রি গেট। ব্রেকফাস্ট করে আমরা চলে এসেছি গোলকুন্ডা ফোর্টের ভেতরে। আর এখানে সিকিউরিটি চেকিংয়ে আমাদের ট্রাইপড ভেতরে অ্যালাউ নেই, মাইক অ্যালাউ নেই। তো এখন শুধু মোবাইলেই রেকর্ডিং হবে, ট্রাইপড মাইক ছাড়া। জানি না কতটা ভয়েস ক্লিয়ার আসবে। ভেতরে ঢোকার পর এখানে রয়েছে টিকিট কাউন্টার। তো এখানে টিকিট মূল্য হচ্ছে 25 টাকা, আর বাচ্চাদের জন্য সম্পূর্ণ ফ্রি। মোবাইলের জন্য কোনো চার্জেস নেই, কিন্তু ডিএসএলআর ক্যামেরা থাকলে সেক্ষেত্রে 25 টাকা টিকিট কাটতে হবে। আর কাউন্টারে শুধুমাত্র ক্যাশ অ্যাকসেপ্ট করে, কোনো রকম ইউপিআই পেমেন্ট হয় না। তো এখানে আপনারা ফোর্ট ঘোরার জন্য এখানে গাইড রয়েছে, গাইড আপনারা নিতে পারেন। 1 ঘন্টায় 750 টাকা গাইড চার্জ বলছে। এছাড়া এখানে এরকম বই বিক্রি হচ্ছে, গোলকুন্ডা ফোর্টে কোথায় কি আছে সেরকম ডিটেলস, সেই সব ডিটেলস আপনারা এই বইয়েতে পেয়ে যাবেন। তো আমরা একটা বই নিয়ে নিয়েছি, তো যতটা আমার দেখানো সম্ভব বা বোঝানো সম্ভব আমি আপনাদেরকে বোঝাবো। ডান দিকে মূল এন্ট্রি গেট। তো এর উল্টো দিকে এখানে দেখুন, এটাকে বলা হচ্ছে কার্টেন ওয়াল। এটা হচ্ছে সেই জায়গা যেখান থেকে সৈন্যরা দাঁড়িয়ে নজরদারি করতো। তো এটাকে বলা হচ্ছে কার্টেন ওয়াল। এবার আমরা মূল গেট দিয়ে ভেতরে ঢুকবো, আর ঢোকার মুখেই রয়েছে একটা বিশাল আকার দরজা, যার পাল্লাগুলো সম্পূর্ণ লোহার তৈরি। ঢুকে আসার পর এই জায়গাটা হচ্ছে ভাইব্রেশন, মানে এখানে দাঁড়িয়ে ক্ল্যাপ করলে তার আওয়াজটা উপরে গিয়ে একদম টাচ করছে আর একটা ভাইব্রেশন তৈরি হচ্ছে। আগেকার দিনে তো ফোন ছিল না, তো তখন শত্রুর আক্রমণ হয়েছে বা কোনো খবর মেসেজ দেওয়ার জন্য এই ক্ল্যাপিং সিস্টেমটা ব্যবহার করা হতো, যাতে একটা আওয়াজ তৈরি হতো এবং জানতে পারতো যে কিছু একটা সমস্যা হয়েছে। দেখুন, ক্ল্যাপ করলাম, তার ভাইব্রেশনটা উপরে পৌঁছালো। জানি না কতটা আপনারা বুঝতে পারলেন, আবার একবার করছি। এটাই হচ্ছে, তখনকার দিনে ফোন ছিল না, মোবাইল তো ছিলই না, তো খবর পৌঁছানোর মাধ্যম ছিল এই ক্ল্যাপিং। 11th সেঞ্চুরিতে কাকাতিয়া বংশের রুলার প্রতাপারুদ্র প্রথম এই দুর্গটি তৈরি করেন। তখন এটি সম্পূর্ণ মাটির ছিল। পরবর্তী সময় বাহমনি বংশের শাসক সুলতান কুলি এটিকে পাথরে তৈরি করেছিলেন। প্রায় 2 কিলোমিটার জায়গা জুড়ে এই ফোর্টটা বিস্তৃত রয়েছে, আর এটার দুটো অংশ রয়েছে, একটা গ্রাউন্ড লেভেলে রয়েছে আর একটা সিঁড়ি দিয়ে বেশ খানিকটা উপরে উঠতে হয়। গোলকুন্ডা কিন্তু ফেমাস হচ্ছে ডায়মন্ডস মাইনের জন্য। এখানে হীরের খনি ছিল। এই যে দেখুন সামনে জায়গাটা দেখা যাচ্ছে, এটা আগে ছিল হীরের মার্কেট। আর যে বিশ্ববিখ্যাত কোহিনূর হীরে, সেটাও কিন্তু এই হায়দ্রাবাদের খনি থেকেই পাওয়া গেছিল এবং গোলকুন্ডা ফোর্টের ভল্টেই এটা রাখা ছিল। এদিকে চলে যাচ্ছে দরবার মহল, সিঁড়ি দিয়ে আমাদের ওপরে উঠতে হবে। ফোর্টের একদম ওপরে ওঠার জন্য কিন্তু বেশ সিঁড়ি ভাঙতে হবে, প্রায় 150-200টার ওপর সিঁড়ি রয়েছে। এক্স্যাক্ট আমি ঠিক জানি না।
আমরা এখন চলে এসেছি রামদাস প্রিজন। এটা ছিল এই দুর্গর জেলখানা। যদি আপনারা সকাল 10টা থেকে বিকেল 3টের মধ্যে এখানে আসেন তো অবশ্যই ছাতা, টুপি, সানগ্লাস ক্যারি করবেন, কারণ প্রচণ্ড রোদ। এই ফোর্টে ওপরে উঠে আসার পর পুরো হায়দ্রাবাদ শহরটাকে দেখা যাচ্ছে। ওপরে উঠে আসার পর এখানে রয়েছে একটা মন্দির। এদিকে রয়েছে মা জগদম্বা মন্দির আর এই পেছনে রয়েছে মহাকালী মন্দির। আমরা পৌঁছে গেছি দরবার মহল। এই দুর্গের সবচেয়ে উঁচুতে রয়েছে এই দরবার মহল। যেহেতু এই জায়গাটার নাম দরবার মহল, তো বোঝাই যায় এখানে নবাবদের দরবার বসতো। আর এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে দিওয়ানে আম, আর ওপরে রয়েছে দিওয়ানে খাস। দিওয়ানে আম হলো সেই জায়গাটা যেখানে বাদশা বা রাজারা বসে প্রজাদের সমস্ত কথা শুনতো, তাদের অভিযোগ শুনতো। ওপরে রয়েছে দিওয়ানে খাস। ওপরে উঠে আসার পর বেশ বড় একখানা ওপেন ছাদ রয়েছে এবং তার একধারে রয়েছে এই দিওয়ানে খাস। আর এই জায়গাটা হচ্ছে এই দুর্গের একদম টপ মোস্ট পোর্শন। আর এখান থেকে পুরো হায়দ্রাবাদ শহরের অসম্ভব সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। আর এখান থেকে দেখা যাচ্ছে ফোর্টের যে নিচের অংশটা রয়েছে সেইটা, যেহেতু আমরা একদম উপরে চলে এসেছি, নিচের অংশটা পুরো দেখা যাচ্ছে, তার সঙ্গে হায়দ্রাবাদ শহরও দেখা যাচ্ছে। ওপরে এখানে একটা ছোট খাবার দোকানও রয়েছে। এখানে কিন্তু অনলি ক্যাশ চলবে, নো ফোনপে, নো গুগল পে। এখানে কোল্ড ড্রিঙ্কস, কফি, চিপস এইসব পেয়ে যাবেন, জলও পেয়ে যাবেন। এইদিকেও একটা রাস্তা রয়েছে, তো আমরা যাওয়ার সময় ওই দিক দিয়ে ঘুরে ওইটা দিয়ে উঠেছি, আর নামার সময় আমরা এখান দিয়ে নামলাম। এটা হচ্ছে তারামতি মসজিদ। আর এখানে একটা গার্ডেন এরিয়া মতো রয়েছে। আমরা বেরিয়ে গেলাম গোলকুন্ডা ফোর্ট থেকে, আর পুরো ফোর্টটা ঘুরে দেখতে ভালোভাবে 1.5 থেকে 2 ঘন্টা লেগেই যাবে। তো এরপর এখান থেকে আমরা যাব সালারজাং মিউজিয়াম। আর গোলকুন্ডা ফোর্ট খোলা থাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত, আর সন্ধেবেলায় 7টার সময় হয় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো। তো কেউ যদি বিকালের দিকে আসেন তাহলে লাইট অ্যান্ড সাউন্ড শোটা দেখতে পারেন। আমরা পৌঁছে গেছি সালারজাং মিউজিয়াম। তো হায়দ্রাবাদে যে সমস্ত সাইট সিন রয়েছে তার মধ্যে এটা অন্যতম, কিন্তু দুর্ভাগ্য আজকে সালারজাং মিউজিয়াম বন্ধ রয়েছে। ফ্রাইডেতে সালারজাং মিউজিয়াম ও আরও কিছু জায়গা আছে এখানে বন্ধ থাকে। তো যখনই আপনারা প্ল্যান করবেন এই জিনিসটা মাথায় রেখে করবেন। সালারজাং মিউজিয়াম খোলা থাকে সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। আমরা এখন চলে এসেছি চাওমাহলা প্যালেস এবং চারমিনার দেখতে, দুটো জায়গা একদম কাছাকাছি। তো এখানে আমরা 2 হুইলার পার্কিং করে দিয়েছি। তো এবার হেঁটে যাব, কেন চাওমাহলার ওখানে পার্কিং এর ব্যবস্থা আছে কিনা জানি না। তো আমরা এখানেই গাড়ি পার্কিং করে এগিয়ে যাচ্ছি। আমরা পৌঁছে গেছি চাওমাহলা প্যালেস। এখানে ভেতরে গাড়ি পার্কিং এরও ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা ওখানেই পার্ক করে রেখে। এখানে রয়েছে টিকিট কাউন্টার।
তো এখানে টিকিট মূল্য হচ্ছে অ্যাডাল্ট 100 টাকা করে, আর চাইল্ড 40 টাকা, আর মোবাইল ফটোগ্রাফির জন্য 50 রুপিস। তো এখানে হচ্ছে সিকিউরিটি চেকিং, আর এই চাওমহলা প্যালেসের ভেতরেও ট্রাইপড আর মাইক অ্যালাউ নেই। নিজামদের অফিসিয়াল রেসিডেন্স ছিল এই চাওমহলা প্যালেস। চাওমহলা প্যালেসের ভেতরে এখানে আপনারা নবাব অথবা বেগমের সাজে পছন্দ মতো ছবি তুলতে পারবেন। এখানে ফটো তোলার চার্জেস হচ্ছে 100 রুপিস। এই হচ্ছে মূল প্যালেসটা। তো এর ভেতরে যাবো এবার। ভেতরে ঢুকেই রয়েছে একটা হল ঘর, আর যার আর্কিটেকচার ভীষণ সুন্দর, আর হলের ভেতরে রয়েছে প্রচুর ঝাড়বাতি। এই হলটার নাম হচ্ছে খিলাফত। এটা ছিল নিজামদের দরবার। মাঝখানে রয়েছে একটা সিংহাসন যেখানে নবাব বসতেন। এটাই ছিল নিজামদের মূল রেসিডেন্স, আর বর্তমানে এটাকে মিউজিয়ামে কনভার্ট করা হয়েছে। দুতলা বিশিষ্ট এই প্যালেসটার পুরোটাই মিউজিয়াম। এখানে নিজামদের ব্যবহৃত আসবাবপত্র, জামা কাপড়, বাসনপত্র, অস্ত্রশস্ত্র সবকিছুই রয়েছে। এছাড়াও এখানে রয়েছে বেগমদের থাকার জন্য কিছু মহল এবং একটা ভিন্টেজ কার মিউজিয়াম। চাওমহলা প্যালেস দেখে আমরা এই রুমান মান্ডি এখানে লাঞ্চটা সেরে নিলাম। আমরা এখন চলে এসেছি হায়দ্রাবাদের আইকনিক, যেটা দিয়ে হায়দ্রাবাদকে চেনা যায়, চার মিনারের কাছে। এই এরিয়াটা হচ্ছে হায়দ্রাবাদের ফেমাস মার্কেট এরিয়া। শপিং করার জন্য এই জায়গাটা বেস্ট। এখানে সমস্ত ক্লিপ 50 টাকা করে, তো এটা আমি পছন্দ করেছি। চারমিনারের ঠিক নিচে এখানে রয়েছে ভাগ্যলক্ষ্মী মন্দির। এই চারমিনারের ওপরে ওঠাও যায়, যার জন্য এন্ট্রি টিকিট হচ্ছে 25 টাকা, আর সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত খোলা থাকে। এখানে বড় কোনো ব্যাকপ্যাক, যেগুলো পিট ব্যাগ, সেগুলো নিয়ে ঢুকতে দিচ্ছে না। তো ব্যাগ রাখার জায়গা রয়েছে পেছনে, তো ওখানে ব্যাগ রেখে তারপর ভেতরে ঢুকতে হবে। 1591 সালে এই চারমিনার তৈরি করেছিলেন মোহাম্মদ অলি কুতুব শাহ। তো এই সিঁড়ি দিয়ে একদম উপরে ওঠা যাবে। আপনি এই সিঁড়িগুলো কি খাড়াই খাড়াই। পৌঁছে গেছি ওপরে, আর এখান থেকে দেখা যাচ্ছে বাইরে পুরো মার্কেট, আর সামনে দেখা যাচ্ছে মক্কা মসজিদ। হায়দ্রাবাদ ফেমাস হচ্ছে মুক্তোর জন্য। তো এখানে সমস্ত পার্লসের দোকান রয়েছে এবং অরিজিনাল পার্লস বলছে। তো যারা পার্লসের জিনিস পছন্দ করেন বা কিনতে চান তো দেখতে পারেন। সমস্ত পার্লস আইটেম এখানে রয়েছে, তো ডিফারেন্ট ডিফারেন্ট রেঞ্জের রয়েছে এগুলো। Yes ma'am, hello ma'am. इसका क्या प्राइस है? Only for 900, 50% discount, 450. 450। দারুণ লাগছে কিন্তু। I think the people আমরা চারমিনার দেখে বেরিয়ে যাচ্ছি, আর আমরা যে আজকে সাইট সিন গুলো করলাম, এই সাইট সিন গুলো আপনারা অটো বুক করে করতে পারেন। সেক্ষেত্রে 1200 থেকে 1500 টাকা লাগবে। এছাড়া আপনারা
গাড়ি বুকিং করেও করতে পারেন। তেলেঙ্গানা ট্যুরিজমের পক্ষ থেকে একটা সিটি ট্যুর হয়, হায়দ্রাবাদ সিটি ট্যুর। তো সেখানে বাস বুকিং করতে পারেন। বাস ভাড়া পার হেড 550 টাকা করে পড়ে। কেউ যদি সিঙ্গেল পার্সন থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বাস বুকিং করে ঘুরতে পারেন। এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘোরানো হয়। তো ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে দিয়ে দিলাম যে কোথা থেকে আপনারা বাস বুকিং করতে পারেন। তো চলুন এবার এখান থেকে বেরোই। কিন্তু ভিডিও এখনো শেষ হয়নি, যাবেন না। আপনাদের দেখাবো হায়দ্রাবাদে কোথায় আপনারা বিরিয়ানি ট্রাই করবেন সেটা। বিরিয়ানির খোঁজে আমরা বেরিয়ে পড়লাম আর আমাদের গন্তব্য হচ্ছে বাবরচি হোটেল। হায়দ্রাবাদ এসেছি আর হায়দ্রাবাদি বিরিয়ানি ট্রাই করব না সেটা তো হয় না। তো আমরা এখন চলে এসেছি বাবরচি রেস্টুরেন্টে। হায়দ্রাবাদি বিরিয়ানির জন্য ওয়ান অফ দ্য ফেমাস রেস্টুরেন্টের মধ্যে একটা হচ্ছে এই বাবরচি রেস্টুরেন্ট। এখানে ভিড়টা দেখে বুঝতে পারছেন যে কি পরিমাণ পপুলার এই জায়গাটা, মানে বিরিয়ানির জন্য। তো দেখি আমরা কি বিরিয়ানি অর্ডার করব। আর এখানে এসি নন এসি দু ধরনের সেকশনই রয়েছে। রেস্টুরেন্টের রাস্তার দুধারে দুটো বাবরচি রেস্টুরেন্ট রয়েছে, দুটো কিন্তু সেমই হোটেল, মানে শুধু এদেরই একটা এক্সটেন্ডেড এরিয়া ওখানে রয়েছে। আপনারা যেখানে ইচ্ছা বসতে পারেন, দুটোই একই রেস্টুরেন্ট। তো এখানে মাটন বিরিয়ানি হচ্ছে 300 টাকা ফুল, আর চিকেন বিরিয়ানি হচ্ছে 270 টাকা। তো আমরা একটা মাটন বিরিয়ানি অর্ডার করেছি। চলে এসেছে আমাদের মাটন বিরিয়ানি। তো টেস্ট করি এবার বিরিয়ানি। মাটনটা খুব ভালো কুক হয়েছে, খুব সফট, ভালো টেস্ট। আমি যদিও খুব একটা বিরিয়ানি লাভার নই, বাট ভালো লাগছে খেতে। যারা বিরিয়ানি লাভার তারা হয়তো আরো বেটার রিভিউ দিতে পারবেন। তো অতটা ভালো রিভিউ আমি দিতে পারছি না, কিন্তু আমার কিন্তু বেশ ভালো লাগছে খেতে। তো হায়দ্রাবাদ আসলে অবশ্যই এখানকার বিরিয়ানি ট্রাই করবেন। 300 টাকা বিরিয়ানির প্লেট, আর কোয়ান্টিটি কিন্তু বেশ ভালো রয়েছে। দেখুন এখানে এক প্লেট ফুল, আমার প্লেট ভর্তি, আর তার সাথে কিন্তু এখানেও দেখুন এতটা রয়েছে। তো বুঝতেই পাচ্ছেন দুজনের খুব ভালোভাবে হয়ে যাবে এক প্লেট বিরিয়ানিতে। মাটন কিন্তু খুব বেশি নেই, দেখুন ছোট ছোট চার পিস দিয়েছে। তো আমার পাতে 2 পিস আর পলাশের পাতে 2 পিস মাটন। তো মাটনের পিস কিন্তু মানে খুব একটা ভালো না হলে রাইসের কোয়ান্টিটি কিন্তু বেশ অনেকটাই রয়েছে। শেষ পাতে মিষ্টিমুখ করার জন্য নিয়েছিলাম বাদাম ফিরনি, আর এই বাদাম ফিরনি খেয়ে আমরা রওনা দিলাম হোটেলের দিকে। আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা জায়গায়, নতুন একটা ব্লগে। সকলে ভালো থাকবেন, টাটা।